আশা করি সকলে ভালো আছেন। আজকে আরও একটা বিষয় নিয়ে কথা বলতে এলাম, সেটা হচ্ছে একটি রাজনৈতিক আদর্শ হিসাবে জাতীয়তাবাদ। দেখুন, উপরে লেখা আছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। এই জাতীয়তাবাদ বিষয়টা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। একটি রাজনৈতিক আদর্শ হিসাবে জাতীয়তাবাদ কথাটা যখন আমি প্রথম শুরু করলাম, সেই সঙ্গে আমার বলা ভালো যে একটি রাজনৈতিক আদর্শ হিসাবে জাতীয়তাবাদ যথেষ্ট বিতর্কিত বিষয়। জাতীয়তাবাদ যেমন ধ্বংসের সমস্যা তৈরি করে বা ধ্বংসের সমস্যা সৃষ্টির কারণ জাতীয়তাবাদ, আবার জাতীয়তাবাদ সৃষ্টির সমস্যা তৈরির কারণ। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন জাতীয়তাবাদ হলো সভ্যতার সংকট। আবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর লেখার ছত্রে ছত্রে বিভিন্নভাবে তিনি তৎকালীন সময়ের ভারতীয় নাগরিকদেরকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করেছিলেন। এখনও আমরা দেখি আমাদের দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে ভারতীয় নাগরিকদেরকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হতে বলেন। এখন এই জাতীয়তাবাদ ব্যাপারটা কি? জাতীয়তাবাদ যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা শুনে নিই তাহলে সভ্যতার সংকট, যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলি তাহলে জাতীয়তাবাদ নাগরিকদেরকে জাতীয়তাবাদী বোধে উদ্বুদ্ধ হতে বলছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও নিশ্চয়ই ভুল বলবেন না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনিও নিশ্চয়ই ভুল বলবেন না। জাতীয়তাবাদী স্লোগান আমরা বিভিন্ন সময় শুনি। তাহলে জাতীয়তাবাদ ব্যাপারটা আসলে কি আমরা এই পর্বে জেনে নেব, এবং যারা জাতীয়তাবাদের পক্ষে কথা বলেছেন তারাই বা কেন জাতীয়তাবাদের পক্ষে কথা বললেন, আর যারা জাতীয়তাবাদের বিপক্ষে কথা বলেছেন তারাই বা কেন জাতীয়তাবাদের বিপক্ষে কথা বললেন। এই সব কিছু বিষয় নিয়ে এই পর্বে আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আর সেই সঙ্গে বলে রাখি, যারা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী, যারা ইতিহাসের ছাত্রছাত্রী, যারা বাংলার ছাত্রছাত্রী, যদিও আমি আলোচনাটা করছি রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে, বাংলার দৃষ্টিভঙ্গিতে বিষয়টা একটু আলাদা হবে, আলাদা দৃষ্টিভঙ্গিতে আলোচনা করা যেতেই পারে। তো যারা ক্লাস 11-12 পড়ছো, যারা সিবিএসসি বোর্ডের 6, 7, 8 পড়াশোনা করছো, যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, WBCS হতে পারে, যে কোনো অন্যান্য পরীক্ষা হতে পারে, ইউপিএসসি হতে পারে, এই জাতীয়তাবাদ ধারণাটার বিষয়টা কিন্তু আমাদেরকে জানতেই হবে। বিশেষ করে যারা প্রশাসনিক লেভেলে কাজকর্ম করছে। সব শেষে বলবো, একটা দেশের নাগরিক হয়ে তার জাতীয়তাবাদের ধারণা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা কিন্তু খুব দরকার। যাই হোক, এবার আমি সরাসরি চলে আসি জাতীয়তাবাদী ব্যাপারটায়। দেখো, রাষ্ট্র যখন আমরা বলি, আমরা একটা রাষ্ট্রের পরিকাঠামো দেখতে পাই, সরকারের একটা পরিকাঠামো আমরা দেখতে পাই। আমরা কিন্তু যখন জাতীয়তাবাদ ব্যাপারটা বলি, আমরা যখন একটা বাড়ি বলি, দেখবে একটা বাড়িকে দেখতে পাই। যখন আমরা নগর বলি, সেটা কলকাতা শহর হোক, সেটা দিল্লি শহর হোক, সেটা মুম্বাই শহর হোক, শহরটা আমরা দেখতে পাই। আচ্ছা, জাতীয়তাবাদকে কি আমরা দেখতে পাই? কোথায় থাকে জাতীয়তাবাদ? কোন শহরে থাকে জাতীয়তাবাদ? কোন দেশে থাকে জাতীয়তাবাদ? জাতীয়তাবাদ বিষয়টাকে কিন্তু আমরা সরাসরি সামনাসামনি দেখতে পাই না, আমরা অনুভব করি। জাতীয়তাবাদের ধারণায় ফিরে আসি, তাহলে আমরা জাতীয়তাবাদ ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবো। দেখো, প্রথমেই আমি এখানে একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি, ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এইটা লিখে রেখেছি এই কারণে, আপনারা যারা সরাসরি ছাত্র নয়, একজন দেশের নাগরিক, তাদের যেমন বিষয়টা শুনে নিলেই ঠিক আছে, আর দরকার নেই, কিন্তু একজন ছাত্রছাত্রীর পক্ষে তাকে জাতীয়তাবাদের ধারণাটা একটু লিখে নিতে হবে। তাই আমি বলবো, এই যে আমি চিহ্ন দিয়ে দিয়েছি, এই অংশটাই জাতীয়তাবাদের সংজ্ঞা বা জাতীয়তাবাদের ধারণা বা জাতীয়তাবাদ বলতে কি বোঝায় সেটা সরাসরি লেখা রয়েছে। আমি মাঝখানে দরকার হলে সরে যাব, এটা একটু তোমরা লিখে নিও। আর আপনারা যারা দেখছেন তাদেরকেও এই লেখাটা ধরে ধরেই আমি আলোচনা করে যাচ্ছি। কি বললাম, কোথায় শেষ করেছিলাম? যে জাতীয়তাবাদকে কি দেখতে পাওয়া যায়? জাতীয়তাবাদ দেখতে কেমন? আসলে জাতীয়তাবাদকে আমরা দেখতে পাই না। তাহলে জাতীয়তাবাদটা কি না? জাতীয়তাবাদ একটা মানসিক অনুভূতি, যেটা কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের
মানসিকভাবে, যেমন সুখ দুঃখ ভালো মন্দ এগুলোকে দেখতে পাওয়া যায় না, কিন্তু সুখ দুঃখ ভালো মন্দ এগুলো একটা অনুভূতি। ভালো লাগলে মনটা ভালো হয়, খারাপ লাগলে মনটা খারাপ হয়। ঠিক একইভাবে দেখবেন যখন জাতীয়তাবাদের উদ্বুদ্ধ হয় কোনো নাগরিক, তার মানসিকভাবে যেন একটা কোথাও একটা দেশের প্রতি শক্তি যোগায়। যেমন আমরা যখন বন্দে মাতারম বলি, এই বন্দে মাতারম বলার সঙ্গে সঙ্গে দেখবেন একটা গোটা শরীরের মধ্যে শিহরণ জেগে ওঠে মায়ের বন্দনা করার জন্য। এটা এখানে মা কি? এখানে ভারত মাতা। দেখবেন আমরা যখন ভারত মাতা কি জয় এটা বলে স্লোগান দিই, তখন দেখবেন একটা ভারতীয় নাগরিক হিসাবে নিজের মধ্যে কোথাও যেন একটা শক্তি সঞ্চারিত হয়। আসলে কী ব্যাপারটা বললাম, একটা মানসিক ব্যাপার, মানসিক অনুভূতি, এটাকে দেখতে পাওয়া যায় না। কিন্তু ভারত মাতার নামে যখন নিজের দেশের নামে কোনো স্লোগান উঠে, তখন সঙ্গে সঙ্গে দেখবেন একটা মানসিক অনুভূতি ভেতরে ভেতরে সঞ্চারিত হয়। তাই জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ হচ্ছে একটা মানসিক অনুভূতি। এরপর কি বলছে? ধর্ম, ভাষা, সংস্কৃতি, বংশ প্রভৃতি ক্ষেত্রে ঐক্যের ভিত্তিতে যখন একটি নির্দিষ্ট জনগোষ্ঠী নিজেদের মধ্যে গভীর একাত্মবোধ অনুভব করে, তখন তাদের মধ্যে জাতীয়তাবোধের সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। এই শব্দটাকে খেয়াল রাখুন, জাতীয়তাবোধের সৃষ্টি হয়েছে, জাতীয়তাবাদের নয়, কিন্তু জাতীয়তাবোধের সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা যখন ভারতীয়, ভারতবর্ষে আপনার প্রশ্ন হতে পারে, ভারতবর্ষে তো নানা ভাষা, নানা জাতি, নানা ধর্মের লোক, নানা পোশাক আশাক, নানা সংস্কৃতির লোক, কিন্তু তার মধ্যেও একটা ভিতরে ভিতরে শক্তি সঞ্চারিত হয়, আবেগ সঞ্চারিত হয়, সেটা কিনা আমরা ভারতীয়। আমাদের ন্যাশনালিটি কি? ন্যাশনালিটি ইন্ডিয়ান। আমাদের জাতীয়তা কি? আমাদের ইন্ডিয়ান, ভারতীয়। তাহলে আমরা এই যে ভারতীয়, এবং এবারে আমরা ভারতীয় মানে আমরা এক। দেখবেন এখন পশ্চিমবাংলায় বাংলা পক্ষ তারা বিভিন্নভাবে প্রচার করছে, তাদের প্রচারের মধ্য দিয়ে তারা বোঝাবার চেষ্টা করছে যে আমরা বাঙালি। মানে কি? একটা বাঙালি জাতির প্রতি জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করার চেষ্টা। তাহলে এখানেও যখন গভীরভাবে একাত্মবোধ অনুভব করে এবং তখন তাদের মধ্যে জাতীয়তা বোধের সৃষ্টি হয়, শুধু জাতীয়তা বোধের সৃষ্টি হলেই হবে না, সেই সঙ্গে এবারে ওই যে আমরা আমাদের ধর্ম এক, আমাদের জাতি এক, আমরা আসলে একটাই, আমরা ভারতীয়, এই জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হওয়ার পরে কি হয় না, এই জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হয়ে, এটার সঙ্গে অবশ্যই কিন্তু দেশপ্রেমটা মিলিত হচ্ছে। বন্দে মাতারম আওয়াজটা যখনই তুলছি তখনই আমার ভারত মাতার প্রতি বন্দনা করছি, একটা দেশপ্রেম উঠছে। যখন তা একটি রাজনৈতিক আদর্শ হিসাবে গড়ে ওঠে তখন তাকে জাতীয়তাবাদ বলে। এই রাজনৈতিক আদর্শটা কি হবে না, রাজনৈতিক আদর্শ বোধটা হচ্ছে আমি ভারতীয়, আমার স্বাধীনতা চাই, আমার দেশ অন্য দেশের থেকে আলাদা, আমার দেশ অন্য দেশের থেকে ভালো, আমার দেশ অন্য দেশের থেকে, আমি আমার দেশকে ভালোবাসি, অতএব আমি যা করব একটা দেশাত্মবোধক চিন্তাভাবনা, এটাকেই বলা হচ্ছে রাজনৈতিক আদর্শ হিসাবে গড়ে ওঠে, তখন তাকে জাতীয়তাবাদ বলে। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। জাতীয়তাবাদের ধারণাটা কি বললাম, বিভিন্ন বিষয়ের কথা বলেছি, সেখানে ধর্ম, ভাষা, সংস্কৃতি, বংশ প্রভৃতি ক্ষেত্রে নিজেদের মধ্যে একটা ঐক্য তৈরি হবে, এবং এই ঐক্যর মধ্য দিয়ে কি আসবে না, এই ঐক্যর মধ্য দিয়ে একটা জাতীয়তাবোধের চিন্তাভাবনা আসবে, এবং এই জাতীয়তাবোধের সঙ্গে দেশাত্মবোধ এবং রাজনৈতিক আদর্শ তৈরি হবে, গড়ে উঠবে, তখন আমরা তাকে বলবো জাতীয়তাবাদ। এবং এই জাতীয়তাবাদের ধারণাটা সূত্রপাত কবে হয়েছিল? জাতীয়তাবাদের ধারণাটা কিন্তু একটা আধুনিক ধারণা। এই জাতীয়তাবাদের ধারণাটা কিন্তু অনেক অতীতের পুরনো সময়ের ধারণা নয়। জাতীয়তাবাদের ধারণাটা না গ্রিসে প্রাচীন রাষ্ট্রতত্ত্বে ছিল, না রোমান যুগে ছিল, না মধ্যযুগে ছিল। মূলত নবজাগরণের ঠিক পরেই আমরা ধরে নিতে পারি যে জাতীয়তাবাদের ব্যাপারটা পরিপূর্ণতা লাভ করেছে 1789 সালে, যখন ফরাসি বিপ্লব হয়। আমি ছোট করে এখানে লিখে নিচ্ছি, জায়গার অভাব রয়েছে যথেষ্ট, এটা একটু নোট করবে ছাত্রছাত্রীরা। সময়টা কত সাল বললাম? 1789
এখানে লিখে দিচ্ছি 1789 সালে যখন ফরাসি বিপ্লব হচ্ছে, ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে পরিপূর্ণতা লাভ করছে। তার মানে আমরা দেখে নিচ্ছি যে জাতীয়তাবাদের ধারণাটা কিন্তু অনেক অতীতের ধারণা নয়, জাতীয়তাবাদের ধারণাটা একটা আধুনিক ধারণা। আজকের দিনে কিন্তু আন্তর্জাতিকতাবাদের যুগ, আর এই আন্তর্জাতিকতাবাদের যুগের ফলে জাতীয়তাবাদের ধারণাটা অনেকটাই প্রশ্নের চিহ্নে পড়েছে, কারণ জাতি রাষ্ট্রের ধারণাটাই অনেকটা প্রশ্নের চিহ্নে পড়েছে। তাই আমরা দেখে নেব যে এই জাতীয়তাবাদের ধারণার পক্ষে এবং বিপক্ষে কি যুক্তি আছে। যারা পক্ষে যুক্তি দিচ্ছেন তারা আসলে কি বলেছেন, এবং যারা বিপক্ষে যুক্তি দিচ্ছেন তারাই বা আসলে কি বলেছেন। দেখো, যারা পক্ষের যুক্তি দিচ্ছে, হ্যাঁ এখানে আরেকটা জিনিস বলে নেওয়া হয়নি আমার, সেটা একটু বলে নিই। যে এই যে জাতীয়তাবাদ বললাম, এই জাতীয়তাবাদের সঙ্গে দুটো কনসেপ্ট, দুটো ধারণা কিন্তু জড়িত। এক নম্বর ধারণা কি, নিজেদের মধ্যে গভীর ঐক্যবোধ। এই যে দেখো আমরা ভারতীয়, অতএব আমাদের নিজেদের মধ্যে একটা গভীর ঐক্যবোধ তৈরি হলো। আর একটা কি আছে, পৃথিবীর অন্যান্য জনসমাজ থেকে স্বাতন্ত্র বোধ। তার মানে কি, এই যে আমরা ভারতীয়, এটা যেমন আমাদের মধ্যে একটা ঐক্যবোধ তৈরি হলো, তেমনি আমরা আবার অন্যান্য জনসমাজ থেকে স্বাতন্ত্র। আমরা পাকিস্তানিদের থেকে আলাদা, আমরা নেপালিদের থেকে আলাদা, আমরা চায়নাদের থেকে আলাদা, আমরা আমেরিকানদের থেকে আলাদা, আমরা ব্রিটিশদের থেকে আলাদা। এই যে আমাদের মধ্যে একটা অন্যান্য জনসমাজ থেকে আমরা একটু স্বাতন্ত্র, আমরা আলাদা, এই বোধটা কিন্তু আমাদের মধ্যে আসে। আশা করি জাতীয়তাবাদের ধারণাটা এবং জাতীয়তাবাদ কোন সময়ে শুরু হয়েছিল এটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট হয়েছে। এরপরে আমি বলবো যে যারা জাতীয়তাবাদের পক্ষে তারা কি যুক্তি দিচ্ছেন। তারা যুক্তি দিচ্ছেন, এক নাম্বার, দেশপ্রেম বাড়ায়। মানে কি, তাদের বক্তব্য হচ্ছে জাতীয়তাবাদের মধ্য দিয়ে আসলে আমাদের দেশের যে নাগরিক, সেই নাগরিকটা তারা একটা মহান আদর্শে উদ্বুদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়, এবং ঐক্যবদ্ধ হয়ে তারা আত্মত্যাগে তাদের প্রেরণা যোগায়। তারা দেশের প্রতি নিজেদের আত্মত্যাগ করে এবং দেশের প্রতি তাদের একটা যথেষ্ট তাদের একটা আগ্রহ বাড়ে। অতএব তারা নিজের কথা না ভেবে দেশের কথা ভাবে, দেশপ্রেম বাড়ায়। দু নম্বরটা কি, জাতির নিজস্ব গুণের বিকাশ ঘটে। দেখবেন এই যে আমাদের নিজেদের মধ্যে ঐক্যবোধ, এই ঐক্যবোধ হওয়ার ফলে প্রত্যেকটা জাতির মধ্যেই নিজের কিছু গুণ রয়েছে। এই গুণগুলো কিন্তু তাদের গুণগুলোর প্রতি জোর দেয়। হ্যাঁ, যেমন ইতালির দার্শনিক ম্যাথসিনি তিনি মনে করতেন যে বিভিন্ন জাতির বিভিন্ন গুণ এবং প্রতিভার বিকাশ সাধন ঘটিয়ে জাতীয়তাবাদ মনুষ্য সভ্যতাকে বা মানব সভ্যতাকে সমৃদ্ধ করে তোলে। অর্থাৎ আমরা যদি আমাদের ভারতীয়দের মধ্যে যে গুণগুলো আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি, ব্রিটিশরা তাদের গুণগুলোকে তুলে ধরার চেষ্টা করে, চায়নারা তাদের গুণগুলোকে তুলে ধরার চেষ্টা করে, সংরক্ষণ রাখার চেষ্টা করে, তারপরে কী হয়, প্রত্যেকটা দেশের নিজের যে গুণগুলো আছে সেগুলোর কিন্তু বিকাশ ঘটে। আরেকটা কি বলছে, অপরকে উন্নত হতে সাহায্য করে। জাতীয়তাবাদ, আদর্শ জাতীয়তাবাদ, এই আদর্শ জাতীয়তাবাদ কি করে না, যেমন নিজের জাতিকে তারা উন্নত করে, সেই সঙ্গে তারা কিন্তু অন্য জাতিকেও তারা সহযোগিতা করে, উন্নত হতে সাহায্য করে। অতএব আমরা এটা বলতে পারি যে জাতীয়তাবাদের মূল যে মন্ত্র, জাতীয়তাবাদের মূল মন্ত্রটা কি, মূল মন্ত্রটা হচ্ছে লিভ অ্যান্ড লেট আদার্স লিভ। অর্থাৎ নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও। জাতীয়তাবাদের তাদের বক্তব্যটা হচ্ছে নিজে বাঁচো, শুধু নিজে বাঁচবে না, নিজে বাঁচো, সেই সঙ্গে অপরকেও বাঁচতে দাও। আরেকটা কথা হচ্ছে গণতন্ত্রের প্রসার ঘটায়। গণতন্ত্রের প্রসার কিভাবে ঘটাচ্ছে না, জাতীয়তাবাদের আদর্শ তারা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে এবং বিশ্ব থেকে সাম্রাজ্যবাদকে নির্বাসন দিতে সাহায্য করে। ইতিহাস থেকে আমরা যদি ইতিহাসের দিকে একটু তাকাই তাহলে দেখব যে পৃথিবীর বহু মুক্তিকামী জনসমাজ জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বৈরাচার, সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই করে এবং তারা জয়যুক্ত হয়ে তারা কিন্তু গণতন্ত্রের পথকে প্রশস্ত করেছে। অতএব তারা পরাধীনতার শৃঙ্খল থেকে বেঁচেছে, নিজের দেশকে স্বাধীন করেছে এবং তারা গণতন্ত্রের পথকে কিন্তু প্রসার করেছে। 5 নম্বর যেটা,
যুক্তি, আভ্যন্তরীণ শান্তি বজায় থাকে। আভ্যন্তরীণ শান্তি বজায় থাকবে কিভাবে? না, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হওয়ার পরে জনসমাজ একটা সূত্রে গঠিত থাকে এবং তার ফলে তাদের মধ্যে পারস্পরিক হিংসা, তাদের মধ্যে যে অবিশ্বাস, তাদের মধ্যে যে সন্দেহ, সেগুলো প্রায় থাকে না। তার মানে কি, এই যে পয়েন্টটা আরেকবার ভালো করে দেখুন, নিজেদের মধ্যে গভীর ঐক্যবোধ। তার মানে কি, যখন নিজেদের মধ্যে গভীর ঐক্যবোধ থাকছে তখন তারা নিজেরা মনে করছে একে অপরের ভাই ভাই, একে অপরের বন্ধু। তাদের একটাই আইডেন্টিটি যে আমরা সবাই আমাদের এই দেশের নাগরিক। যেমন ভারতীয়রা তারা চেষ্টা করে কি, যে আমরা ভারতীয়। যখন খেয়াল করে দেখবেন যে এই যে আভ্যন্তরীণ শান্তি বজায় থাকে, এটা কেন বলতে চাইছি, যখন ভারতের সঙ্গে অন্য দেশের কোনো একটা বিষয়ে বিতর্ক বাঁধে তখন কী হয়, সব ভারতীয়রাই তাদের একাত্মতা বোধ করে এবং তারা মনে করে যে আমরা একে অপরের সঙ্গে শান্তিতে থাকব। এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের সংস্কৃতি। নেক্সট পয়েন্ট 6 নম্বরে কী বলেছি, শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। দেখুন, এই জাতীয়তাবাদের ফলে, জাতীয়তাবাদের চেতনার যখন বিকাশ ঘটে তখন আমরা জানি যে রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি প্রজাদের একটা আস্থা এবং আনুগত্য বৃদ্ধি পায়। খুব স্বাভাবিকভাবেই যত নাগরিকরা আমরা থাকি তারা আমরা কি মনে করি, যে আমাদের শাসক যা করছে আমাদের দেশের জন্য করছে, আমাদের জন্য করছে। হ্যাঁ, এবং অপরদিকে যখন শাসক গোষ্ঠী তারাও কিন্তু তাদের ব্যক্তি স্বার্থর কথা বিসর্জন দিয়ে তারাও কিন্তু দেশের কল্যাণের কথা ভাবে। তাহলে নাগরিকও যখন ভাবছে যে দেশের কল্যাণ হচ্ছে এবং শাসকও ভাবছে দেশের কল্যাণ হচ্ছে, এর ফলে সবাই দেশের দিকে তাকিয়ে রয়েছে। দেশের দিকে তাকিয়ে থাকার ফলে যেটা ঘটে, দেশের শাসক এবং শাসিত দুজনেই তাদের মধ্যে কিন্তু সম্পর্কটা ভালো গড়ে ওঠে। এখন এইটা তো বললাম জাতীয়তাবাদের পক্ষে বক্তব্য। আর আমি তো প্রথমেই বলেছিলাম যে জাতীয়তাবাদ একটা বিতর্কিত বিষয়। পক্ষে যেমন কেউ স্লোগান তুলেছেন জাতীয়তাবাদের পক্ষে, আবার বিপক্ষেও কিন্তু অনেকে কথা বলেছেন। তার মধ্যে একজন অবশ্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা আমাদের মতো কেউ একজন দুজন আমপাবলিক নয়। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ যদি বিপক্ষে বক্তব্য রাখেন তাহলে সেটাকে কিন্তু আমাদেরকে শুনতেই হবে। আমাদেরকে ব্যাপারটাকে এড়িয়ে চলে গেলে হবে না। কারণ বলেইছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে জাতীয়তাবাদ হচ্ছে সভ্যতার সংকট। প্রথম পয়েন্ট কি বলা আছে, সাম্রাজ্যবাদের জন্ম দেয়। কি করে না, সাম্রাজ্যবাদের জন্ম দেয়। দেখো, উগ্র জাতীয়তাবাদ তারা কিন্তু সাম্রাজ্যবাদের জন্ম দেয়। কারণ অতিরিক্ত মুনাফা অর্জন করতে হবে, যার ফলে জাতীয় বুর্জোয় রাষ্ট্রগুলি তারা বিদেশের বাজারে কিভাবে নিজেদের প্রসার ঘটানো যায়, কিভাবে কাঁচা মাল আনা যায়, কিভাবে মূলধন বিনিয়োগ করে অন্য দেশের প্রতি নিজেদের উপনিবেশ তৈরি করা যায়, কিভাবে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের দিকে কিভাবে তার আধিপত্য, সাম্রাজ্যের আধিপত্য বজায় রাখবে, সেদিকে তাদের লোভ। যার ফলে আমরা দেখেছি বিংশ শতাব্দীর একদম প্রথম দিকে বিশ্বের শক্তিশালী দেশগুলো তারা এই এশিয়া, আফ্রিকা এবং পৃথিবীর এশিয়া আফ্রিকার মতো যে অন্যান্য প্রান্তে যে অর্থনৈতিক সাম্রাজ্য বিস্তার করার খেলায় মেতে উঠেছিল, প্রতিযোগিতায় মেতে উঠেছিল, তারই বিনিময়ে কিন্তু পরিণতি হয়েছিল সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। এটা অস্বীকার করার কিছু নেই। শুধুমাত্র সাম্রাজ্য বিস্তারের জন্যেই সাম্রাজ্য বিস্তার করতে হবে, আরও সাম্রাজ্য বিস্তার করতে হবে। এক্ষেত্রে আমরা যদি অধ্যাপক ল্যাস্কির কথা বলি, অধ্যাপক ল্যাস্কি কী বলছেন না, ক্ষমতা বৃদ্ধি পেলে জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদে রূপান্তরিত হয়। কারণ একটা জাতি তার যখনই ক্ষমতা বাড়ছে, সে তার প্রসার কিভাবে ঘটাবে, আরও কিভাবে বাড়বে, সেই খেলায় মেতে গিয়ে তারা কিন্তু সাম্রাজ্যবাদের কথা ভাবে। 2 নম্বর হচ্ছে দুর্বল জাতিগুলোর উপরে শক্তিশালী জাতিগুলোর প্রভুত্ব কায়েম হয়। যেমন দেশে সারা পৃথিবী জুড়ে যেখানে শক্তিশালী জাতি আছে, দুর্বল জাতিও রয়েছে। তার ফলে কী হয়, যে উগ্র জাতীয়তাবাদ তারা মিথ্যা এবং ভণ্ডামির আশ্রয় নেয়। তারা মিথ্যা এবং ভণ্ডামির আশ্রয় নিয়ে অন্য জাতিগুলোর উপরে প্রভুত্ব বিস্তার করে, যার ফলে শক্তিশালী জাতিগুলো দুর্বল রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত করে এবং তারপর প্রশাসনিক, রাজনৈতিক ক্ষেত্রে কর্তৃত্ব কায়েম করে এবং এইভাবে উপনিবেশ গড়ে ওঠে। এবং ব্রিটিশদের দ্বারা, যেমন আমরা দেখেছি যে ব্রিটিশদের দ্বারা ভারতবর্ষে
এই একইভাবে তারা প্রথমে ব্যবসা করতে আসে, তারপরে তারা আধিপত্য কায়েম করার চেষ্টা করে ভারতের উপরে। রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়ে বলেছিলেন যে বণিকের মানদণ্ড পোহালে সর্বরি দেখা দিল রাজদণ্ডরূপে। আরও একবার বলি, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন না, বণিকের মানদণ্ড পোহালে সর্বরি দেখা দিল রাজদণ্ডরূপে। 3 নম্বর যেটা পয়েন্ট আমরা দেখছি সেটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ গণতন্ত্রের কণ্ঠরোধ করে। খুব মারাত্মক কথা। একটা বলেছি, যখন পক্ষে যারা বলেছিল তারা যেমন গণতন্ত্রের প্রসার ঘটায় বলেছিল, কিন্তু উল্টো দিক থেকে উগ্র জাতীয়তাবাদ গণতন্ত্রের কণ্ঠরোধ করে, এটাও কিন্তু যারা বিপক্ষে আছে তারা বলছেন। তারা কেন বলছেন না, এখানে রাষ্ট্রীয় কর্তৃত্বের যে ব্যাপার একটা থাকে, এই রাষ্ট্রীয় কর্তৃত্বের কাছে জনগণের ব্যক্তি স্বাধীনতা নিয়ন্ত্রিত হয় এবং জনগণের ব্যক্তি স্বাধীনতা রাষ্ট্রীয়বাদীদের কাছে যখন নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ এই জাতীয়তাবাদের ধারণায় যখন রাষ্ট্র শেষ কথা বলে, মানে বিষয়টা হয়তো বোঝাতে পারছি না, আর একটু ভেঙে বলি, যে যখন বলা হয় যে দেশের জন্য সব করতে হবে, তখন অনেক সময় যেটা ঘটে, দেশের আভ্যন্তরে ব্যক্তি তাদের ব্যক্তি স্বাধীনতা বলি দেয় রাষ্ট্রের কাছে। যার ফলে উগ্র জাতীয়তাবাদ কি করে না, জাতীয়তাবাদের যে শাসক গোষ্ঠী তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না, দেশ নায়কদের উপরে কোনো কথা বলা যায় না, তাদের কোনো সমালোচনা করা যায় না, তাদের কোনো বিরোধিতা করা যায় না। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, ফ্যাসিবাদী ইটালি এবং ন্যাৎসিবাদী জার্মানিতে মানুষের সর্বপ্রকার গণতান্ত্রিক অধিকারকে কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল, এবং এই ফ্যাসিবাদী ইতালি এবং ন্যাৎসিবাদী জার্মানিতে আমরা জানি যে জাতীয়তাবাদের ধারণা দিয়েই কিন্তু এই দুটো সরকার গঠন করেছিল এবং তারা পরবর্তীকালে তারা কিন্তু গণতন্ত্রের কণ্ঠ রোধ করেছিল। 4 নম্বর বিপক্ষে যেটা, সেটা হচ্ছে বিকৃত জাতীয়তাবাদ সুস্থ সংস্কৃতির বিকাশের পথ অবরুদ্ধ করে এবং সভ্যতার সংকট ডেকে আনে। প্রত্যেকটা জাতির মধ্যে তাদের নিজের নিজের একটা করে সংস্কৃতি থাকে। প্রত্যেকেই কি চেষ্টা করে, প্রত্যেকেই চেষ্টা করে নিজের সংস্কৃতিটাকে ধরে রাখার জন্যে, অন্য সংস্কৃতির প্রতি আগ্রহ থাকে না। যার ফলে কি হয় যে প্রত্যেকের সংস্কৃতিটা যখন নিজের ধরে রাখতে চাইছে, তখন সেই সংস্কৃতির কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এবং এই পরিবর্তন না হওয়ার ফলে তাদের নিজের সংস্কৃতির ব্যাপারটা নিজের দেশের মধ্যেই নিজেদের মধ্যেই আটকে যাওয়ার ফলে এখানে একটা অনেকটা এরকম ব্যাপার হয় যে প্রত্যেকটা দেশের সংস্কৃতি একটা বদ্ধ জলাশয়ের মতো গতিহীন হয়ে পড়ে। মানে একটা গতিশীল জলাধারে কি হয়, জল আসে আবার জল যায়, মানে পরিশ্রুত হয়, কিন্তু বদ্ধ জলাশয়ে কি হয়, জলটা আবদ্ধ হিসাবে থেকে যায়। তেমনি একই সংস্কৃতি থেকে যাওয়ার ফলে সংস্কৃতির কোনো গতিশীলতা আসে না। পরের পয়েন্টটা কি বলেছি, উগ্র জাতীয়তাবাদ বিশ্ব শান্তির পরিপন্থী। প্রত্যেকটা জাতি আর প্রত্যেকটা দেশ তারা যদি মনে করে যে আমার দেশই সেরা, আমার দেশ, এই যে পৃথিবীর অন্যান্য জনসমাজ থেকে স্বাতন্ত্র্যবোধ, এই যে স্বাতন্ত্র্যবোধ করতে গিয়ে কী হয় যে আমি সেরা, আমার দেশই সেরা, আমি বড়, আমি ভালো, আমার দেশই ভালো আর অন্য দেশ ভালো নয়, আমি আরও বেশি প্রভুত্ব কায়েম করব, আমি আরও বেশি সাম্রাজ্যবাদিতা কায়েম করব। এর ফলে কি হয়, একটা দেশ আর একটা দেশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে, আর এই বিবাদের ফলেই কিন্তু সমরবাদকে প্রশ্রয় দেয় এবং লড়াই অবশ্যম্ভাবী হয়। এই প্রসঙ্গে লেনিনের একটা উক্তি উল্লেখ করা যেতে পারে। লেনিন কি বলেছেন না, লেনিন বললেন যে পুঁজিবাদ নিজ দেশের এক্ষেত্রে লেনিনের কথা বলবো না, এক্ষেত্রে মুসোলিনির কথাটা বললে আরও ভালো হবে। মুসোলিনি তো আন্তর্জাতিক শান্তিকে কাপুরুষের স্বপ্ন বলে পরিহাস করতেন। তিনি বলতেন যুদ্ধ হবে, যুদ্ধ হওয়ার দরকার আছে, হ্যাঁ, কিন্তু আজকের এই পারমাণবিক যুগে যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে কিন্তু সারা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তাই বিশ্ববন্দিত দার্শনিক বার্ট্রান্ড রাসেল তিনি খুব সঙ্গত কারণেই বলেছিলেন, হয় মানুষ যুদ্ধের অবসান ঘটাবে, নয়তো যুদ্ধই মানুষকে ধ্বংস করবে।
তাহলে যদি বিশ্ব শান্তি তৈরি না হয়, উগ্র জাতীয়তাবাদ যদি বিশ্ব শান্তির পরিপন্থী হয়ে যায়, তাহলে একটা সময় সারা পৃথিবীতে যুদ্ধ করে করে শেষ হয়ে যাবে। তাই বার্ট্রান্ড রাসেলের কথাটা সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে হয় মানুষ যুদ্ধের অবসান ঘটাবে, নয়তোবা যুদ্ধই মানুষকে ধ্বংস করবে। আজকের জাতীয়তাবাদী বা জাতীয়তাবাদের ধারণা এখানে শেষ করব। আশা করি খুব সহজে বিষয়টা বোঝা গেছে। আর যদি কোনো গঠনমূলক সমালোচনা করতে হয়, যদি মনে হয় যে আরও এই বিষয়টা নিয়ে ডিপলি কিছু বললে ভালো হতো, তাহলে অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন। কমেন্ট বক্স সবসময় খোলা থাকবে। আর যারা আমার ছাত্রছাত্রী তাদেরকে বলবো, ছাত্রছাত্রীদেরকে আরও ভালো করে বিষয়টা শোনার জন্য তোমরা এবং আমার যারা শ্রদ্ধেয় মানুষ আছেন তাদেরকেও বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শোনার সঙ্গে সঙ্গে একটা শেয়ার করে দেবেন এবং একটা লাইক দেবেন। আর আমি এইভাবেই আপনাদের সামনে ছোট ছোট ধারণাগুলো এগুলো সম্পর্কে ক্লিয়ার করব এবং খুব শীঘ্রই আলোচনা করব জাতি এবং শ্রেণী বিষয়টা আসলে কি, জাতি এবং শ্রেণীর মধ্যে কি তফাৎ রয়েছে অবশ্যই আলোচনা করব। আজকে যেমন জাতীয়তাবাদ বলেছি, তেমনি আন্তর্জাতিকতাবাদ নিয়ে। আন্তর্জাতিকতাবাদ ব্যাপারটা আসলে কি, কারণ আজকের দিন কিন্তু আন্তর্জাতিকতাবাদেরই দিন। এর মধ্যে সকলেই ভালো থাকবেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি।